যে ঘরটাতে আমরা থাকি সেটা কেবল আমাদের থাকার জায়গা মাত্র নয়, এর সাথে জড়িয়ে আছে আমাদের আবেগ, ভালোবাসা, স্মৃতি, স্বপ্ন, সব কিছু। এই যে ঘর আমাদের পরম আশ্রয়ের জায়গা, এই বিষয়টি কি পুরুষ এবং নারীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য? এরকম একটা চিন্তা থেকে রোকেয়া সাখাওয়াত হোসেন রচনা করেছেন গৃহ প্রবন্ধটি, যেখানে তিনি বেশ কিছু ঘটনা বিশ্লেষণ করে দেখিয়েছেন পুরুষের নিয়ন্ত্রণ এবং আধিপত্যে অধিকাংশ নারী নিজের গৃহের আনন্দ অনুভূতি থেকে প্রবলভাবে বঞ্চিত। চলো তাহলে দেখা যাক কিভাবে তিনি এই বিষয়টি উপস্থাপন করেছেন। গৃহ বলিলে একটা আরাম বিরামের শান্তিনিকেতন বোঝায়, যেখানে দিবা শেষে গৃহী কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় ফিরিয়া আসিয়া বিশ্রাম করিতে পারে। অর্থাৎ গৃহ শুধুমাত্র একটা ঘর নয়, এটা একটা শান্তিনিকেতন, যেখানে ওই গৃহে যারা বসবাস করে, যাদেরকে তিনি গৃহী বলেছেন, ওই গৃহে বসবাসকারী মানুষ দিন শেষে শ্রান্ত অবস্থায় ফিরতে পারে। এখন এই পরম আশ্রয়ের জায়গাটা কিন্তু আবার সবসময় গুরুত্বপূর্ণ মনে হয় না। তিনি বলেছেন, পিপাসা না থাকিলে জল যেমন উপাদেয় বোধ হয় না, সম্ভবত সেইরূপ গৃহ ছাড়িয়া কতকদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্টি বোধ হয় না। অর্থাৎ পানি কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয়, এটা আমরা তখনই বুঝতে পারি যখন আমাদের প্রচণ্ড পিপাসা লাগে এবং কাছে পানি থাকে না। ঠিক সেই রকম বাড়ির গুরুত্বটাও আমরা তখন বুঝি যখন আমরা বেশ কিছুদিন বাড়ি থেকে দূরে থাকি। তখন আমাদের বাড়ির প্রতি যে মমতা, সেটা ভীষণভাবে আমরা অনুভব করতে পারি। এখন ছেলেদের কথা তিনি বলেছেন যে তারা সবসময় বিদেশে না গেলেও সারাদিন যখন বাইরে কাজ করে অবসন্ন হয়, ক্লান্ত হয়, তখন কিন্তু বাড়ি ফিরে আসার জন্য পাগল হয়ে যায়, এবং এজন্য তিনি বলেছেন বাড়ি আসিলে যেন হাফ ছাড়িয়া বাঁচে। এখন আমাদের গৃহ সম্বন্ধে দুই একটি কথা বলিতে চাই। আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি অধিকাংশ ভারত নারী গৃহসুখে বঞ্চিতা। এখানে ভারত নারী বলতে কিন্তু ভারতের নারী নয়, ভারতবর্ষের নারী, অর্থাৎ আমাদের এই বাংলাও কিন্তু তখন ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল। ভারত নারী মানে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ নারীকেই তিনি বলেছেন। তো যাহারা অপরের অধীনে থাকে, অভিভাবকদের বাটিকে আপন ভবন মনে করিতে যাহাদের অধিকার নাই, গৃহ তাহাদের নিকট কারাগার তুল্য বোধ হয়। এখানে তিনি বলেছেন ওই সব নারীদের কথা যারা নিজের বাড়িতে থেকেও কারাগারের মতো থাকে, অর্থাৎ বন্দিনী হিসেবে থাকে, যাদের বিন্দুমাত্র অধিকার নেই তাদের জীবন সম্পর্কে, ওই বাড়িটা সম্পর্কে। তাদের কাছে ওই বাড়িটা আর ওই যে পরম আশ্রয়ের জায়গা না, এটা কেবলই কারাগারের মতো। পারিবারিক জীবনে যে সুখী নহে, সে নিজেকে পরিবারের একজন গণ্য বলিয়া মনে করিতে সাহসী নহে, তাহার নিকট গৃহ শান্তিনিকেতন বোধ হইতে পারে না। অর্থাৎ যে তার নিজের পারিবারিক জীবনে সুখী নয়, যে সবসময় সংগ্রাম করে নিজের দুঃখগুলো ভুলে থাকার জন্য, কিভাবে বেঁচে থাকা যায়, তার কাছে ওই গৃহটাকে আর কিভাবে পরম আশ্রয়ের জায়গা মনে হবে? তার তো বেঁচে থাকার জন্য যে মিনিমাম শান্তিটা প্রয়োজন, সেটিই নেই। এ পর্যায়ে তিনি কয়েকটি অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন, যার প্রথমটি বিহারের জামালপুরের, সেখানে তিনি বেড়াতে গিয়েছিলেন। তো এই বাড়ির মেয়েদের কথা তিনি বলেছেন যারা কুপমণ্ডুক কিন্তু মিষ্টভাষিনী। কুপমণ্ডুক অর্থাৎ স্বল্প জ্ঞানী, যাদের পড়াশোনা খুব একটা না থাকলেও তারা ভীষণ আন্তরিক, মিষ্টভাষিনী, সুন্দর করে কথা বলে। তো তারা যথোচিত অভ্যর্থনা করলেন, অর্থাৎ সুন্দর ব্যবহার করলেন, খাওয়া দাওয়া করালেন। তো সেখানকার অভিজ্ঞতাটা কেমন ছিল, যে যখন বেগম রোকেয়া তাদের বলছেন যে আমাদের বাড়িতে বেড়াতে যাবেন, তখন তারা উত্তর করলেন যে তারা কখনোই ওই বাড়ি থেকে বের হন না এবং এটাই তাদের বংশ গৌরব। তো এটা শুনে তো তিনি ভীষণ অবাক হলেন যে কখনোই বাড়ি থেকে বের হন না, এটা কিভাবে সম্ভব। তো এরপরে ওই বাড়ির মহিলা তাকে তাদের বাড়ি ঘুরিয়ে দেখালো যে আসলেই তাদের কখনো বের হওয়া হয় না, বাড়িটা একেবারেই অন্ধকারাচ্ছন্ন, কখনো সূর্যের আলো স্পর্শ করে না এরকম, এবং তাদের বিয়ে বা আত্মীয়তাও সংঘটিত হয় এ বাড়ি থেকে ও বাড়ি, অর্থাৎ একই আত্মীয়দের মধ্যে তাদের আবার নতুন আত্মীয়তা তৈরি হয়, যাতে তাদের বাড়ি থেকে বের হতে হয় না। তো এই ঘটনাটা তিনি এই কারণেই উল্লেখ করেছেন যে ওই বাড়ির মালিক, যার নাম শরাফত, সে যেমন বের হতে পারে, তার কাছে ওই বাড়ির গুরুত্বটা যেমন, ওই বাড়ির অন্য মহিলা যারা আছে তাদের কাছে কিন্তু একই রকমভাবে গুরুত্ব প্রতীয়মান হবে না, কারণ তারা কখনো বেরই হতে পারে না। তো ওই বাড়ির আসবাবপত্র বা হাঁস মুরগি যেমন আছে, তাদের সাথে তো ওই মহিলাদের তেমন কোনো পার্থক্য নেই। পরের অভিজ্ঞতাটা আরও করুন। তিনি বলেছেন, সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাটি, পরিবারস্থ অন্যান্য লোকেরা তাহার আশ্রিতা। অর্থাৎ বাটি মানে বাড়ি, পরিবারের যে কর্তা সে মনে করে বাড়িখানা কেবল তারই এবং অন্যান্য যারা আছে সে তাদের আশ্রয় দিয়েছে।
এই ঘটনাটা মালদহের, যেখানে দেখা যায় যে কলিম নামে এক গৃহকর্তা তার স্ত্রীকে কখনোই প্রফুল্লমুখী দেখা যায় না, অর্থাৎ হাসি খুশি দেখা যায় না। সবসময় এই মেয়ের মনটা বিষণ্ণ হয়ে থাকে। কারণটা কি? কলিম তার ভাইয়ের সাথে ভীষণ ঝগড়া করেছে, মুখ দেখা দেখি বন্ধ, এ বাড়ির মানুষ ও বাড়িতে যায় না। এখন এই যে কলিমের স্ত্রী, সে কখনোই তার নিজের বোনের সাথে দেখা করতে পান না এবং এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারেন না, আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবেন, কারণ বাটি যে কলিমের। অর্থাৎ তিনি ওই বাড়ির প্রতি কোনো অধিকার বোধ করতে পারেন না যে আমার বোন অবশ্যই আমার কাছে আসতে পারবে। এবং অন্যদিকে তিনিও তার বোনের বাড়িতে যেতে পারেন না, কারণ ওই বাড়িটাও তো তার বোনের স্বামীর, যেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। বলা বাহুল্য, কলিমের স্ত্রীর অন্ন বস্ত্র বা অলঙ্কারের অভাব নাই। বলি, অলঙ্কার কি পিতৃমাতৃহীনা অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে? শুনিলাম তিনি সপত্নী কণ্টক হইতেও বিমুক্ত নহে। এখন এই যে কলিমের স্ত্রীর তার অন্ন বস্ত্র বা অলঙ্কারের কোনো অভাব নাই, কিন্তু তার বাবা মা না থাকায় এই বোনটাই ছিল তার একমাত্র অবলম্বন, যার সাথে তিনি এখন আর দেখা করতে পারেন না। এখন এই যে যতই অভাব না থাকুক, অন্ন বস্ত্র বা অলঙ্কার থাকুক, একমাত্র বোনের সাথে দেখা করতে না পারার যে কষ্ট, সেটা কোনো কিছুই তাকে ভুলাতে পারে না। তার উপরে তার সতীনও আছে, অর্থাৎ কলিম একাধিক বিয়ে করেছে। এখন যার জীবনে এতটাই কষ্ট, এতটাই অশান্তি, তার কাছে কি ওই গৃহটার পরম আশ্রয়ের জায়গা মনে হতে পারে? পরের গল্পটা রমা সুন্দরীর, যিনি বিধবা এবং যার কোনো সন্তান সন্ততি নেই। তিনি তার স্বামীর কাছ থেকে অনেক সম্পত্তি পেয়েছেন। যেহেতু তার কোনো সন্তান নেই, অন্য কোনো উত্তরাধিকার নেই, কাজেই স্বামীর সকল সম্পদ তিনি পেয়েছেন, যার মধ্যে 2-4টি পাকা বাড়িও আছে। কিন্তু এত কিছু পাওয়ার পরেও তিনি কোনোটির অধিকারী পাননি, বরং তার দেবর অর্থাৎ তার স্বামীর ভাই, সেই এখন সকল সম্পত্তির অধীশ্বর। এবং এই দেবর রমাকে একমুঠো অন্ন এবং আশ্রয় দানেও কুণ্ঠিত, অর্থাৎ সে রমাকে আশ্রয় দিতেও চাচ্ছে না, সে চাচ্ছে রমা এখান থেকে চলে যাক। আমরা বলিলাম ইনি হয়তো দেবর পত্নীর সহিত কোদল করেন, অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন চিন্তা করছেন যে এরকম হওয়ার কারণ কি, নিশ্চয়ই তিনি দেবরের যে বউ আছে তার সাথে হয়তো বা ঝগড়াঝাটি করেন। কিন্তু একজন জানায় রমা সব করিতে জানে, কেবল এইসব ঝগড়াঝাটির মধ্যে সে নেই, এবং সে শুধু পরকে আপন করতে জানে, আপনকে পর করতে জানে না। অর্থাৎ রমার আচরণ সম্পর্কে এখানে বলা হয়েছে রমা ভীষণ ভালো মানুষ ছিলেন, তারপরেও তার দেবর তাকে আশ্রয় দিতে চায় না, কারণ সে মনে করছে তার ভাইয়ের সম্পদ এখন তারই প্রাপ্য। এরপর তিনি একটি রাজবাড়ি দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তো রাজবাড়ি, রাজা রানী সম্পর্কে আমাদের যেরকম ধারণা, সেই ভুলটা তার ভেঙে যায় ওই রাজবাড়ি দেখতে যাওয়ার পর। দেখা যায় যে বাড়ি ঠিকই রাজার বাড়ির মতোই, কিন্তু যখন তিনি রানীকে দেখেন তখন বেশ হতাশ হয়ে যান, কারণ রানীর যেমন মূর্তি তিনি কল্পনা করেছিলেন, ভীষণ সেজেগুজে থাকবে, রানীর মতো আভিজাত্য নিয়ে থাকবে, এই রানী সম্পূর্ণ তার বিপরীত। তিনি পরমা সুন্দরী বালিকা, পরিধানে সামান্য লাল পেড়ে বিলাতি ধুতি, মাথায় রুক্ষ কেশের জটা, এবং তাকে মূর্তিমতী বিষাদ বলিলে অত্যুক্তি হয় না। অর্থাৎ রানী হিসেবে যা পাওয়ার সবই তিনি পেয়েছেন, শুধু শান্তিটা পাননি, আশ্রয় পাননি। ওই বাড়িতে থাকার জন্য যে একটা মানসিক সংযোগ ঘটার কথা রাজার সাথে, ওই সংসারের সাথে, বাড়িটার সাথে, সেই জিনিসটা ঘটেনি। এবং ওই রানী একসময় বলে, জানি না কি পাপে রানী হয়েছি। এরপর বেগম রোকেয়া বলেছেন, মোহাম্মদীয় আইন অনুসারে আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকারিণী হই, আমাদের বাড়িও হয়। অর্থাৎ ইসলামের যে আইন, মুসলিম আইন অনুযায়ী মেয়েরা পিতার সম্পদের কিছু অংশ পায়। কিন্তু তাহা হইলে কি হয়, বাড়ির প্রকৃত কর্তা স্বামী, পুত্র, জামাতা, দেবর ইত্যাদি হন। অর্থাৎ মেয়েরা সম্পদ পেলেও প্রকৃত কর্তৃত্ব আর তাদের হাতে থাকে না। এরকম আরও একটা উদাহরণ তিনি দেখিয়েছেন, যেটি খদিজার গল্প। তিনি তার পিতার কাছ থেকে অনেক সম্পদ পেয়েছেন, কিন্তু তার স্বামী যে হাশেম, সে কৌশলে সমস্ত জমি জমা আত্মসাৎ করে নেয় এবং খদিজার হাতে একটা টাকাও থাকে না। শুধু তাই না, তারই বাড়িতে বসে হাশেম অর্থাৎ তার স্বামী আরও 2-3টা বিয়ে করে এবং তাকে সতিনী জ্বালায় দগ্ধ করিতে লাগিলেন। এরূপ না করিলে আর ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি কি? ইহাতে যদি খদিজা সামান্য বিরক্তি প্রকাশ করেন, তবে প্রবীণা মহিলাগণ তাহার হৃদয়ে স্বামী ভক্তির অভাব দেখিয়া নিন্দা করেন। এখানে তিনি সামাজিক যে অবস্থাটা সেটা বলেছেন, যে পুরুষরা একাধিক বিয়ে করতে পারবে,
মেয়েদের জীবনে অশান্তি আনতে পারবে এবং এখানে কিছু আবার প্রতিবাদও করা যাবে না, বলাও যাবে না। বললে তার হৃদয়ে স্বামী ভক্তির অভাব বলে সবাই তাকে কটু কথা শোনাবে। এই পর্যন্ত শুনে হয়তো অনেকেই ভাবতে পারে যে তিনি পুরুষদের বিরুদ্ধে কলম ধরেছেন, আসলে কিন্তু তা না। সেটাই আবার তিনি ব্যাখ্যা করেছেন এভাবে যে আমার এই প্রবন্ধ পাঠ করিয়া ভ্রাতা ভগ্নীগণ হয়তো মনে করিবেন যে আমি কেবল ভাতৃবৃন্দকে নরাকারে পিশাচরূপে অঙ্কিত করিবার জন্যই কলম ধরিয়াছি। তাহা নয়, আমি তো কোথাও ভ্রাতাদের প্রতি কটু শব্দ ব্যবহার করি নাই। অর্থাৎ কেবল রমণী হৃদয়ের ক্ষত দেখানোর জন্যই তিনি এই অভিজ্ঞতাগুলো বর্ণনা করেছেন, কাউকে আক্রমণ করার জন্য নয়। সুখের বিষয়, আমাদের অনেক ভ্রাতা এরূপ আছেন যাহারা স্ত্রীলোকদিগকে যথেষ্ট শান্তিতে গৃহসুখে রাখেন, কিন্তু দুঃখের সহিত আমরা ইহাও বলিতে বাধ্য যে অনেক ভ্রাতা আপন বাটিতে অন্যায় স্বামিত্বের পরিচয় দিয়ে থাকেন। এবং এখানে তিনি বিভিন্ন অবস্থার বর্ণনা দিয়ে বলেছেন যে যখন আমরা ভীষণ দরিদ্র অবস্থায় থাকি তখনও যেমন অন্যের বাড়িতে আশ্রিত অবস্থায় থাকি, মেয়েদের কথা বলছেন। আবার যখন আমরা রাজকন্যা বা রাজবধূরূপে প্রাসাদে থাকি, অর্থাৎ আমাদের অনেক সম্পদ থাকে, অনেক সচ্ছলতা থাকে, তখনও আমরা প্রভু গৃহে থাকি। অর্থাৎ সম্পদ থাকলেও আমাদের অধিকার বোধটা আর একটা পুরুষ সদস্যের মতো গড়ে ওঠে না। ইংরেজিতে খুব সুন্দর একটি কথা আছে, ইট টেক্স হ্যান্ডস টু বিল্ড আ হাউস বাট অনলি হার্টস ক্যান বিল্ড আ হোম। অর্থাৎ আমরা যাকে হাউস বলি সেটা বানাতে হাত প্রয়োজন হয়, ইট কাঠ পাথর তৈরি হয়, কিন্তু হাউসটা তখনই হোমে পরিণত হয় যখন সেটি হৃদয় দিয়ে তৈরি হয়, যখন তার সাথে আমাদের আবেগ জড়িত থাকে। ঠিক সেরকম একটা প্রসঙ্গের কথাই বেগম রোকেয়া বলেছেন যে ইংরেজিতে হোম বলিতে যা বোঝায়, গৃহ শব্দ দ্বারা আমি তাহাই বুঝাতে চাই। অর্থাৎ সেটা শুধু একটা অবকাঠামো হতে পারে না, সেটা আমাদের পরম আশ্রয়ের জায়গা হতে হবে। শারীরিক আরাম ও মানসিক শান্তিনিকেতন যাহা, তাহাই গৃহ। বিধবা হইলে স্বামী গৃহেও একরূপ বাসের অযোগ্য হয়। অর্থাৎ আমাদের সামাজিক অবস্থাটাই এরকম যে মেয়েরা কোথায় থাকবে সেটা ঠিক নিশ্চিত না, সেটা পরিবর্তিত হতে 1 মিনিট সময়ও লাগে না। বলা হয়ে থাকে যে মেয়েরা যখন ছোট থাকে তখন সে তার বাবার বাড়িতে থাকে, মেয়েরা যখন বিয়ে করে তখন সে তার স্বামীর বাড়িতে থাকে, এবং মেয়েরা যখন বৃদ্ধ হয় তখন সে তার ছেলের বাড়িতে থাকে। সে কখনোই তার নিজের বাড়িতে থাকতে পারে না। অর্থাৎ তার নিজের বাড়ি বলতে কোনো ধারণা আমাদের সমাজের অধিকাংশ মানুষের মধ্যে নেই যে মেয়েদেরও নিজের বাড়ি হতে পারে বা বাড়ির প্রতি তার একটা অধিকার থাকতে পারে। ঠিক সেই ধারণাটি দিয়ে তিনি তার প্রবন্ধটি শেষ করেছেন, যেখানে তিনি বলেছেন, তাই বলি গৃহ বলিতে আমাদের একটি পর্ণকুটির নাই। পর্ণকুটির মানে পাতা দিয়ে তৈরি যে একটা ঘর, সেরকম কিছু এই ভারতবর্ষের নারীদের নেই। প্রাণী জগতে কোনো জন্তুই আমাদের মতো নিরাশ্রয়া নহে, সকলেরই গৃহ আছে, নাই কেবল আমাদের। অর্থাৎ প্রাণী জগতে যারা অন্য নারী সদস্য তারা কেউই হয়তো আমাদের মতো এতটা নিরাশ্রয় নয়, সবাই ঘর তৈরি করতে পারে, অর্থাৎ সবার জন্যই ঘর আছে। শুধু যে নারী আছে যারা ভারতবর্ষের, তাদেরই ওই গৃহের প্রতি অধিকার নেই। তারা কখনো স্বামীর বাড়িতে, কখনো বাবার বাড়িতে, কখনো ছেলের বাড়িতে আশ্রিতা হিসেবে থাকে। প্রবন্ধের কাজ হচ্ছে আমাদের চিন্তার জগৎ খুলে দেওয়া, যেটি গৃহ প্রবন্ধটি খুব ভালোভাবেই করতে পেরেছে বলে আমার বিশ্বাস। এবং রোকেয়া সাখাওয়াত হোসেন মানুষের মনে এই চিন্তাটা গভীরভাবে বপন করে দিয়েছেন যে আসলেই যে নারীর কোনো ঘর নেই এটি কতটা সত্য। 100 বছর আগেই লেখা এই প্রবন্ধটি, অথচ এখনও এর প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যাবে। এবং আমার বিশ্বাস তোমরাও নতুন করে চিন্তা করতে শিখবে যে আসলেই ঘটনাটি কতটা গভীর হতে পারে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।